গণহত্যায় অভিযুক্ত 187 পুলিশ সদস্য পলাতক। মামলার পর লাপাত্তা আরো 20 কর্মকর্তা। 7 মাসে অবস্থান চিহ্নিত না হয় নাশকতার সংখ্যা। সরকারি চাকরি আইন যেটি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জমির উদ্দিন সরকার। গরু মহিষ লুট ও অপহরণ আতঙ্ক সিরাজগঞ্জের চরাঞ্চলে। দুর্গম বিধায় নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার পুলিশের। পিস মুরাদা বান্ধেছিলাম, বান্ধা গরু বাছুর নিয়ে গেছে। রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয় না। দর্শক, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, তবুও সন্ধান মিলছে না কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের। পালিয়ে যাওয়াদের কতজন বিদেশে, পুলিশ হেডকোয়ার্টার জানে না সেই উত্তর। কর্তৃপক্ষের দাবি 187 জন পলাতক পুলিশ কর্মকর্তার মধ্যে মাত্র 16 জন বিসিএস ক্যাডার। দেশে বিদেশে থাকা এসব প্রশিক্ষিত পুলিশ সদস্যদের অবস্থান চিহ্নিত করতে না পারলে বড় ধরনের নাশকতার আশঙ্কা অপরাধ বিশ্লেষকদের। মিরাজুল ইসলামের ছবিতে আরও জানাবেন আরিফ হোসেন। কানফাটা গুলির শব্দ, ৩৬ জুলাইয়ের রক্ত ছড়া দিন। কোটার সমর্থনে রাজপথে নামা ছাত্র জনতার বুকে সেদিন অস্ত্র হাতে রাষ্ট্রযন্ত্রের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ছাত্র জনতা। ছাত্র জনতার বাঁধ ভাঙা জোয়ারে সেদিন পালিয়ে বেঁচেছিল পুলিশ। 5 আগস্টের পরে এই মিরপুরের থানাটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই থানার যত পুলিশ কর্মকর্তা ছিল সবাই পালিয়ে গিয়েছিল। এর মধ্যে কত শতাংশ আবার কর্মস্থলে ফেরত এসেছে সে হিসেব করব। তার আগে পুলিশ হেডকোয়ার্টারে দেয়া একটি হিসেব আপনাদেরকে জানিয়ে রাখি। 187 জন পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি, যার মধ্যে 136 জনই কনস্টেবল এবং নায়েক রয়েছেন 7 জন। এই কনস্টেবল এবং নায়কের সংখ্যা এত বিপুল কেন তারা কর্মস্থলে যোগদান করেননি আমরা একটু জানবো। চলুন জেনে আসি। এই থানায় 5 আগস্টের আগে কতজন কর্মরত ছিলেন আর কতজনই বা পরে যোগ দিয়েছেন? যেতে হবে মিরপুর বিভাগের ডিসি অফিসে। এই বিভাগের অধীনে থাকা 7টি থানার তথ্য থাকার কথা এখানে পাওয়া গেল না কিছুই। এবার গন্তব্য মোহাম্মদপুর থানায়। 5 আগস্টের পর এই থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পালিয়েছিল এখানকার সব পুলিশ সদস্য। কারা 5 আগস্টের আগে কর্মরত ছিল এই থানায়, নতুন কর্মস্থলে যোগ দেওয়ার তথ্য সেরেস্তার রুমে পাওয়া গেলেও আগের হিসেব নেই কারো কাছে। এবার গন্তব্য ভাটারা থানায়। এই থানাটিও বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছিল। এই থানার সাবেক ওসি মাইনুল ইসলাম 5 আগস্ট থেকেই রয়েছে লোকচক্ষুর আড়ালে। 5 আগস্টের পরে তিনি ভাটারা থানায় যোগ দিয়েছিলেন কিনা তাও জানা নেই পুলিশের। মাঠের পুলিশের কাছে তথ্য নেই, তাই যেতে হবে পুলিশ হেডকোয়ার্টারে। ঠিক 7 মাস আগের তথ্যের উপর দাঁড়িয়ে আছে তারা। সে হিসেবে পালিয়ে যাওয়া পুলিশের সংখ্যা 187 জন, যাদের মধ্যে ডিআইজি 1 জন, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন, নায়েক 7 জন এবং কনস্টেবল 136 জন। পালানোর তালিকায় স্থান পাওয়া পুলিশের মধ্যে নায়েক ও কনস্টেবলের সংখ্যা 143 জন। এতজন নায়েক ও কনস্টেবল
পালানোর কারণ কি? বলে বুঝিস না, এখন এইগুলা কি দেখাল, এগুলো পলাতক দেখাইতেছে। ও যে আমার ফ্রেন্ডটা, যে ও আমার স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, ও আমার আগের মাঠে দাঁড়াইছিল, সে তো কনস্টেবল ছিল, অপরাধটা কি ছিল? সত্য কথা বলাটাই অপরাধ ছিল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হত্যা মামলা হওয়ার পর প্রায় ২০ পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে পালিয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? যারা আমাদের কর্মস্থলে অনুপস্থিত রয়েছে, আমরা তো তাদের অবস্থান শনাক্তকরণের চেষ্টা করছি এবং আমাদের যে নজরদারি সেটি কিন্তু রয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু যে আইন রয়েছে, বিভাগীয় যে ব্যবস্থা রয়েছে, সরকারি চাকরি আইন যেটি রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। পুলিশের এসব সদস্যদের অবস্থান শনাক্ত জরুরি। দ্রুত সময়ের মধ্যে অবস্থান শনাক্ত না করতে পারলে বড় অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে বলে শঙ্কা সমাজ বিশ্লেষকদের। পুলিশ এবং ইন্টেলিজেন্স যে ইউনিটগুলো আছে এদেরকে খুঁজে বের করা, এদেরকে ট্রেস আউট করা, সে দেশের মধ্যে থাকলে সেটাকে খুঁজে বের করা, কিংবা দেশের বাইরে গেলেও সেটাকে নানা ধরনের উপায়গুলো বা প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। দেশের বিভিন্ন থানায় জুলাই আগস্ট সহিংসতায় এখন পর্যন্ত ১৫০০ মামলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের বিরুদ্ধে হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক আজ। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বেই ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলে আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। এর আগে বুধবার যমুনায় নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচন ও সংস্কার ইস্যু। সালে টাইম ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও আছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের কিয়ার স্টারমার এবং ধন কুবের ইলন মাস্ক। টাইম সাময়িকী বলছে, ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের সরকার পতনের পর বিপর্যস্ত গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কারের হাল ধরেছেন এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সাথে টাইমের এবারের তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবং ধনকুবের ইলন মাস্ক। টাইমের প্রতিবেদনে বলা হচ্ছে, গেল বছর শিক্ষার্থীদের নেতৃত্বে ক্ষমতাসীন সরকারের পতনের পর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন তিনি। ডক্টর ইউনূসের এই ব্যাংকের আওতায় যারা ঋণ নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তাদের ৯৭% নারী বলে বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে টাইম। টাইম আরও বলছে, বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা ও স্বাধীন সমাজ বিনির্মাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বর্ষিয়ান এই অর্থনীতিবিদ। প্রতি বছরের মতো এবারও ৬ বিভাগে মনোনীত মোট ১০০ জন ব্যক্তিকে প্রভাবশালীদের তালিকায় রেখেছে টাইম। শিল্পী, আইকনিক ব্যক্তিত্ব, বিশ্বনেতা ও উদ্ভাবক সহ বিশেষ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা এই ব্যক্তিদের প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।
বৈঠক উপলক্ষে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সফরে আমনা বালুচ প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। পদ্মায় এই বৈঠকে নেতৃত্ব দিবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান বলেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী। বিশেষ করে তুলা রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। ডাকাত আতঙ্কে দিন কাটছে সিরাজগঞ্জের বিভিন্ন দুর্গম চরাঞ্চলের রাখালদের। প্রতিনিয়তই ঘটছে গরু মহিষ লুট ও রাখাল অপহরণের ঘটনা। জীবনের ঝুঁকি থাকায় বর্তমানে চরে যেতে চাচ্ছেন না অনেক রাখাল। পুলিশ বলছে, দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় নিরাপত্তায় কিছুটা ঘাটতি রয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ কর্মকর্তা। সিরাজগঞ্জের চরাঞ্চল ঘুরে রাজীব সেলিমের প্রতিবেদন, ছবিতে ছিলেন সাইফুল ইসলাম সাগর। ছোট একটা নৌকা সৈশুদ্ধে আমাকে তুলে 4 জন ভাটের দিকে গেল, তখন আমাকে রাখছিল মানিকগঞ্জ। তারপরে আমি কর্জধার করে পরে হইতে 5 লাখ টাকা দিয়ে 3 দিন পরে মানিকগঞ্জ থেকে গাড়ি দেয় না, আমাকে টাঙ্গাইল পৌঁছা দেয় আর কি। 3 দিনের বন্দিদশা থেকে মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার বর্ণনা দিচ্ছিলেন এই বাথান মালিক। গেল 17 মার্চ সিরাজগঞ্জ সদর উপজেলার 1 নম্বর চায়নাবাদ এলাকার চর থেকে তাকে অপহরণ করে ডাকাত দল। এই দফায় মুক্তি মেলে 5 লাখ টাকার বিনিময়ে। এরপর গেল 6 এপ্রিল 7টি গরুসহ আবারও সেই একই বাথান মালিককে অপহরণ করে ডাকাত দল। তবে এই দফায় অসহায়ত্বের কথা জানালে গভীর রাতে দুর্গম চরাঞ্চলে ছেড়ে দেয়া হয় মুক্তিপণ ছাড়াই। আমি কইলাম যে সেদিনকে আমি 5 লাখ টাকা দিলাম। এরা গৃহস্থর কয় টাকা থাকে, বালুচরের মধ্যে গইর বাড়ি, আর যে আমাকে নিয়ে এলে এখন যদি 10 টাকা চাও আমি তাও তো দিবার পারবো না। কথার বলছেন পরে গরুর নৌকার থেকে ছোট একটা নৌকা দিয়ে এই যে যমুনা সেতুর উত্তর পাশে ফাইটে চর এখানে নামাই দিয়ে থেকে গেল। গভীর রাতে চরাঞ্চলের বিভিন্ন বাথানে দেশি বিদেশি অস্ত্র নিয়ে হানা দেয় ডাকাত দল। এরপর বাথান মালিক কিংবা রাখালকে বেঁধে চলে মারধর, ছিনিয়ে নেয় দুধ বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন। আবার কখনো নিয়ে যায় বাথানের গবাদি পশু। আপনাদের যা কিছু করার দরকার নিয়ে যান, তা মারেন না, দেন না, কয়ে বেটা বেশি কথা বলে অমনি পিস্তল দিয়ে বাড়ি দিছে। আমরা সাধারণ পাবলিক পরে থাকি কামলা পাট, তারপরে এসে অত্যাচার করে, 1 বার না 2 বার না 3 বার হলো, তাহলে আমরা কিভাবে বাঁচবো? সবাইকে ধরে মানে একসঙ্গে পিস মুরাদা বাঁধিয়েছিল, বান্ধে গরু বাছুর নিয়ে গেছে, দেওয়ানেক নিয়ে গেছিল, দেওয়ানেক ওই সেতুর ভাটির যা কাছাকাছি যা ওটি নেমে দিয়ে গেছে। শুধু দুর্গম চরাঞ্চলে নয়, লোকালয় থেকে কাছাকাছি বেশ কিছু চরে প্রায়ই ঘটছে এমন ঘটনা। চলতি বছরের শুরুর দিকে 14টি গরু খোয়া যায় সিরাজগঞ্জের চরে বাথান করা বগুড়া গাবতলীর সজল ঘোষের। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে অভিযোগ করেন। প্রায় 3 মাস পেরিয়ে গেলেও মেলেনি হারানো গরু। তবে প্রাণ ভয়ে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ করেন না ভুক্তভোগীরা। অভিযোগ করলে মেরে ফেলে নেব। অভিযোগও করেননি? না, অভিযোগ করলে মেরে ফেলে নেব, এই জন্য আমরা অভিযোগ করিনি। পুলিশ জানায়, দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নিয়মিত টহলও হয় না। তবে বাথান কেন্দ্রিক অপরাধের অভিযোগ পেলে সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস। পুলিশ ফ্রেন্ডলি যে লোকগুলো আছে তাদের সাথে যেহেতু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে, আমরা যেহেতু আমাদের ইন্টেলিজেন্স বেসড আমাদের যে কাজকর্মগুলো আছে, আমরা সেগুলোর মাধ্যমে তাদের থেকে ইন্টেলিজেন্স সংগ্রহ করে আমরা প্রোঅ্যাক্টিভ মেজারগুলো ওখানে নেই। আদারওয়াইজ ওখানে আমাদের রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয় না। মরুভূমির মতো উত্তপ্ত যমুনার এই বালুচরে জ্বলে পুড়ে যে রাখালরা গরু মহিষ পালন করেন, তাদের জীবিকা চালানোর একমাত্র এই মাধ্যম এখন হুমকির মুখে। তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিলে দেশের দুধ ও মাংসের চাহিদা মিটিয়ে সেসব রপ্তানি হবে বিদেশেও। রাজীব সেলিম, এখন, সিরাজগঞ্জ। জন্ম থেকে বধির, শ্রবণ শক্তিহীন শিশুদের ফিরিয়ে দেয়া সেই সমস্ত শ্রবণ শক্তি অসম্ভব মনে হতো একটা সময়, কিন্তু উন্নত চিকিৎসার বরাতে এখন তাও সম্ভব। ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে শতকরা এখন 95% বধির শিশুই ফিরে পাচ্ছে তাদের শ্রবণ শক্তি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে এখন সিলেটের নিম্ন আয়ের মানুষেরাও স্বল্প খরচে পাচ্ছেন এই আধুনিক চিকিৎসা সেবার সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ।
এক মাস আগেও যে শিশুটি জন্মগত বধিরতার কারণে একটি শব্দ উচ্চারণ করতে পারত না, সেই শিশুর ঠোঁটে এখন আধো আধো বল। শিশুটির নাম মুনতাহা। এভাবেই যেন মায়ের কাছে মনের ভাব প্রকাশ করছে শিশু মুনতাহা। অথচ জন্মের পর অসুস্থ সন্তানকে নিয়ে শঙ্কায় ছিলেন বাবা মা। এ ঘাটের জল ও ঘাটে গোড়ালেও কাজ হয়নি তেমন। অবশেষে 18 মাস পর খোঁজ পান ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সেবা নেওয়া শুরু করেন তারা। স্বল্প সময়ে মেয়ের এমন সুস্থতা দেখতে পেয়ে বাবা মায়ের ঠোঁটে এখন খুশির ঝিলিক। যে বাচ্চা এখন পর্যন্ত আমাকে মা পর্যন্ত ডাকতে পারে না, সে বাচ্চা এখন সফলভাবে আমাকে মা বলতে পারবে। আমার জন্য যে আরো অনেক বড় পাওয়া। শুধু মুনতাহা একা নয়, জন্মগত বধিরতায় আক্রান্ত সিলেট বিভাগের আরো 99 জন শিশু ফিরে পেয়েছে শ্রবণ ও বাকশক্তি। হাতের নাগালে এমন সেবায় খুশি সেবাগ্রহীতারাও। আমি ঢাকায় লইয়া গেছি, টেস্ট করছি, পরীক্ষা করছি, এখন অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন আমার বাচ্চা মেশিন লাগানোর পরে আস্তে আস্তে শ্রম দেওয়ার পরে আল্লাহ যদি একই দেন তে কোরআন পড়তো, কথা হইতো, আর কিছু আমার চাওয়া নাই। সাধারণ একটা ফ্যামিলির লাগে এই যে আমরা যা জানি অত ব্যয়বহুল চিকিৎসা আমরা সম্পূর্ণ ফ্রিতে করাইছি। 2022 সালের 25 মে ঢাকার পর সিলেটে সর্বপ্রথম ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির কার্যক্রম শুরু করা হয়। সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় সিলেট ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগ এই কার্যক্রম শুরু করে। এরপর একে একে 100টি সফল অপারেশন সম্পন্ন হয়েছে। ককলিয়ার ইমপ্লান্টের চিকিৎসক এবং সেবা সংশ্লিষ্টরা জানালেন, এই সার্জারির মাধ্যমে জন্মবধির শিশুদের নিরাময়ে আপ্রাণ প্রচেষ্টার কথা। আমরা এখানে কিছু টেস্ট করি। টেস্টগুলো হচ্ছে ABR, ASSR, OE। এটা হচ্ছে একটা অবজেক্টিভ টেস্ট, যেই টেস্টের মাধ্যমে আমরা ব্রেইনের থেকে শব্দ কালেক্ট করে এটা আর কি সিলেক্ট করি যে বাচ্চাটা কি আসলেই কানে শুনতে পাচ্ছে নাকি পাচ্ছে না, নাকি ও অন্য কোনো আদার্স সমস্যার কারণে সেই রেসপন্স করছে না। রুটিন দিয়ে দেয় যে সপ্তাহে 2 দিন 3 দিন আমাদের এই জায়গায় আসবে। তখন আমরা 6টা সাউন্ড আছে, এগুলা ক্লিং সাউন্ড বলে, ওগুলা যে আ ই উ ওগুলা প্রথম আমরা শোনাই। এই 6টা সাউন্ড যদি সে বলতে পারে তাহলে সে সব কথাই মোটামুটি বলতে পারবে। যারা জন্মবধির শিশু শুনতে পায় না কানে, তাদেরকে এই যন্ত্রের মাধ্যমে আসলে আমরা শোনাই। এই যন্ত্রের 2টা পার্ট থাকে, একটা ভিতরে একটা বাইরে। ভিতরেটা আমরা চামড়ার নিচে হাড্ডির মধ্যে একটা সুন্দর মানে ওই যন্ত্রের মতো করে খাস করে কেটে আমরা এখানে দিয়ে দিই এবং এইটার মাধ্যমে তার সাউন্ডটা কানের ভিতরে গিয়ে সে ব্রেনকে উদ্দীপ্ত করে এবং সে শুনতে পারে। সর্বনিম্ন 15,000 টাকায় নিম্ন আয়ের মানুষও করাতে পারবেন আধুনিক প্রযুক্তির জটিল এই চিকিৎসা। এই শিশুরা একসময় মাকে মা এবং বাবাকে বাবা বলতে পারত না। তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত মানের ককলিয়ার ইমপ্লান্টের ফলে তারা এখন ফিরে পেয়েছে শোনার সক্ষমতা। এতে যেমন খুশি এই শিশুদের অভিভাবকরা, তেমনি খুশি চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সকলেই। সন্দীপন শুভ, এখন সিলেট। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা চললেও পুকুর, ঘের ও নদ নদীর মাছের সরবরাহে কোনো ঘাটতি নেই। ফলে বাজারে মাছের দাম এখনও স্থিতিশীল রয়েছে। আর এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর বাদঘাট পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আপনার কাছে জানতে চাই যে মাছের দাম নিয়ে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা কি বলছেন, আর নিষেধাজ্ঞা উঠে গেলে মাছের সরবরাহ আগামী দিনগুলোতে আরও বাড়ার সম্ভাবনা আছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক, আপনি যথার্থই বলেছেন। বঙ্গোপসাগরে মাছের প্রজনন এবং উৎপাদন বাড়াতেই সরকার প্রায় 2 মাসের অধিক সময় নিষেধাজ্ঞা জারি করেছে। সে কারণেই কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ হাট বাজারে কমেছে। তবে এখানকার যে ভোক্তাদের চাহিদা পূরণ করছে, উপকূলীয় অঞ্চলের যে সকল পুকুর, ঘের, জলাশয় এবং নদ নদী রয়েছে, সে সকল নদ নদীর মাছের সরবরাহ রয়েছে যথার্থই। তবে এখন পর্যন্ত যে পরিমাণে সরবরাহ রয়েছে তাতে মাছের দাম তেমন একটি বাড়েনি, অপরিবর্তিত রয়েছে এবং এতে খুশি রয়েছে যে উপকূলীয় অঞ্চলে যে সকল হাট বাজারের যে সকল পাইকার রয়েছে তারাও খুশি। কারণ আপনি জানেন যে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী শহরের বাদঘাট পাইকারি মাছ বাজারে। এখান থেকে শহরের বিভিন্ন হাট বাজার থেকে আসা যে পাইকার, তারা এখান থেকে সকাল থেকে মাছ ক্রয় করে তারা স্ব হাট বাজারে গিয়ে বিক্রি করে। তো আজ এই বাজারে
রুই প্রতি কেজি বিক্রি হচ্ছে 130 থেকে 250 টাকা, কাতল বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকা। এছাড়া এখানকার যে সিলভার কাপ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা এবং পাঙ্গাস বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা এবং চিংড়ি বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকা এবং গলদা চিংড়ি বিক্রি হচ্ছে, গলদা এবং অন্যান্য যে বড় প্রজাতির যে চিংড়ি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 800 টাকা প্রতি কেজি। তো এখানকার পাইকার এবং ক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ যথার্থ রয়েছে, তবে আর কিছুদিন পরে মাছের সরবরাহ কমলে মাছের দামটা আরো বাড়তে পারে বলে এমন শঙ্কার কথা জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক সমুদ্রে বন্ধ রয়েছে মাছ ধরা, কিন্তু তবুও সরবরাহর ঘাটতি নেই বাজারে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জসিম পারভেজ। শেরপুরে প্রথমবারের মতো সুপারফুড হিসেবে খ্যাত চিয়া সিড চাষ করে বেশ সাড়া ফেলেছেন একজন কৃষি উদ্যোক্তা। মাত্র 5,000 টাকা খরচ করে কয়েক লাখ টাকা লাভের আশা তার। তরুণ কৃষকদের চিয়া সিড চাষে উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। কৃষি উদ্যোক্তা শিমুল মিয়া গেল বছরের ডিসেম্বরে 5 থেকে 6,000 টাকা খরচ করে 50 শতক জমিতে শুরু করেন চিয়া সিড চাষ। মাত্র 100 দিনেই পেয়েছেন কাঙ্ক্ষিত ফলন। বিদেশি উচ্চমূল্যের এই ফসল থেকে কয়েক লাখ টাকা লাভের আশা তার। শিমুল জানান, এই ফসল চাষে খরচ ও রোগবালাই কম হয়। 1 বিঘা জমিতে 300 গ্রাম বীজ বপন করে 132 কেজি চিয়া সিড পাওয়া যায়, যেখানে প্রতি কেজির বাজার মূল্য 500 থেকে 600 টাকা। আমার দেখা থেকে এখানে অনেকে এই চিয়া সিড চাষ করতে আগ্রহ প্রকাশ করছে, কারণ এই চিয়া সিডকে অনেকে সুপার ফুড হিসেবে জানে। স্থানীয় কৃষকরা বলছেন, নতুন এই অর্থকরী ফসল চাষে শেরপুরে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। এটা অল্প দিনে আসে, লাভজনক, তাই আমরা সামনের সিজনে চিয়া সিড চাষ করব। সার বিষ কম লাগে, কোনো খরচ নাই, একবার হাল চাষ করে এটা বুনা দিলে তাতেই যথেষ্ট। তো এখন জানতে পারছি যে এটা অন্য সব ফসলের অনেক দ্রুত আগে আসে, সেই জন্য আমরা এটা করার জন্য আর কি উদ্যোক্ত হয়েছি। কৃষি বিভাগ জানায়, শেরপুরে মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চিয়া সিড চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ থেকে নতুন কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বাংলাদেশের যে সমস্ত এলাকায় সেচের ঘাটতি আছে, সেই এলাকায় এটির একটা সম্ভাবনা আছে। বর্তমানে অনেকেই এটি চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে পরামর্শ প্রদান করতেছি। বাংলাদেশ ছাড়াও সুপারফুড নামে পরিচিত চিয়া সিড মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা জুড়ে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। দেশে এই ফসলের চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। নওগাঁয় ফসলি জমির পানি নিষ্কাশনে ব্যবহৃত খালের মুখ বন্ধ করায় হুমকির মুখে পড়ে গেছে 1,500 বিঘা জমির ফসল। অভিযোগ রয়েছে, ফসলি জমির পাশে খাস জমিতে উঁচু বাঁধ দিয়ে 10টি পুকুর খনন করছে এলাকার প্রভাবশালীরা। আর এই ঘটনায় 5টি ভেকু মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। আর সেই সাথে অজ্ঞাতদের নামে থানায় মামলাও করা হয়েছে। খনন করা পুকুর দ্রুত ভরাট করার দাবি জানাচ্ছে কৃষকরা। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলী জানাবেন বিস্তারিত। নওগাঁ সদর উপজেলার নলগাড়া মাঠের প্রায় 1,500 বিঘা জমির অধিকাংশই এক ফসলি জমি। এসব জমিতে এখন দোল খাচ্ছে আধা পাকা ইরি বোরো ধান। আর কিছুদিনের মধ্যে কৃষকের ঘরে উঠবে এসব ধান। বর্ষায় নলগাড়া মাঠের 60 বিঘা খাস জমি দিয়ে বক্তারপুর, চক পাথুরিয়া, বাচারি গ্রাম, বরুণ কান্দি সহ অন্তত 20 গ্রামের পানি খাল ধরে নেমে যায়। তবে সম্প্রতি প্রভাবশালীরা ওই খাস জমিতে ভেকু মেশিন দিয়ে 10 ফুট উঁচু পার বিশিষ্ট 10টি পুকুর খনন করেন। এতে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের খালটির মুখ। এর ফলে যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ হলে বৃষ্টির পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় তলিয়ে যাবে বিঘার পর বিঘা ফসল। এদিক দিয়ে সমস্ত এলাকার পানি নিষ্কাশন হয়। এই নালা দিয়ে পানি যদি বের না হয় তাহলে আমাদের ফসল সমস্ত তলিয়ে যাবে। ড্রেন নাই, এরপর দিঘি খনন করা হয়েছে। এই দিঘি খনন করার জন্য জলাবদ্ধতা হয়ে যাবে। বর্তমান যে সরকার আছে, এই সরকার তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেই।
খাস জমি দখল করে অবৈধভাবে পুকুর খননের বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে গত ৭ এপ্রিল ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। টের পেয়ে ভেকু মেশিন রেখে পালিয়ে যান দখলদাররা। এ সময় ৫টি ভেকু মেশিন জব্দ করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুকুর পাড় কেটে পানি নামতে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সাথে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে করা হয় মামলা। মধ্যে নিয়ে যে আমরা ওখানে একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, 5 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। 5 লাখ টাকা জরিমানা করবে, যেহেতু ওনারা উপস্থিত ছিল না, পাওয়া যায় না, এই 5 লাখ টাকা দায় নাই বলে রেগুলার কোর্টে মামলা হয়েছে তাদের নামে। মোবাইল কোর্ট পরিচালনা শেষে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে বলা হয়েছে যে স্থানীয় জনগণকে নিয়ে যে জায়গাগুলো দিয়ে পানি পাস হয়, পানিগুলো নির্গমন হয়, সেই জায়গাগুলো যেন কেটে দিয়ে আমাদের পানির প্রবাহটা যেন ঠিক থাকে। এ মাঠে পানি নিষ্কাশনের সমস্যা দেখা দিলে জলাবদ্ধতার কারণে আগামীতে কয়েকশো বিঘা জমির ফসল উৎপাদন ব্যাহত হবে। তাই দ্রুত এ সমস্যার সমাধান চান এ অঞ্চলের কৃষক। এখন নওগাঁ। বৈধ হজ যাত্রীদের শতভাগ সুযোগ সুবিধা নিশ্চিতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথে হাঁটছে সৌদি আরব। আগামী 29 এপ্রিল থেকে মক্কা মদিনা ও আরাফাহ ময়দান সহ হজ কেন্দ্রিক এলাকাগুলোয় ঠাঁই হবে না উমরাহ, ব্যবসা, অন্যান্য ভিসাধারীদের। এছাড়া হজ অনুমোদন ছাড়া এসব স্থানে অবস্থান করলেই গুনতে হবে জরিমানা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। একসঙ্গে বিশ্বের লাখ লাখ মুসলিমদের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠতে হাতে সময় বাকি 2 মাসেরও কম। তাই 2025 সাল বা আরবি 1446 হিজরির পবিত্র হজ ঘিরে এখন থেকেই প্রস্তুত সৌদি আরব সরকার। 29 এপ্রিল বা পহেলা জিলকত থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিশ্বের 1.5 শতাধিক দেশের হজ যাত্রীরা। এ অবস্থায় অনুমোদিত হজ যাত্রীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হজ আদায় করতে পারেন তার জন্য 13 এপ্রিল বা 15 শাওয়াল থেকেই উমরাহ ও অন্যান্য ভিসাধারীদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ। এছাড়া উমরা, ভিজিট ও অন্যান্য ভিসাধারী যেসব ব্যক্তি ইতোমধ্যে অবস্থান করছেন তারা আগামী 29 এপ্রিল থেকে হজ কেন্দ্রিক কোনো এলাকায় আর ঠাঁই পাবেন না। এই নির্দেশনা জারি থাকবে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত। এখানেই শেষ নয়। হজ ঘিরে দেশের অর্থ সংশ্লিষ্ট স্বার্থ পূরণ এবং বৈধ হজ যাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিতে 29 এপ্রিল থেকে হজ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগ পর্যন্ত আরও কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এই আওতায় হজ অনুমোদন ছাড়া মক্কায় থাকার জায়গা তো পাওয়া যাবেই না, গুনতে হবে 50,000 সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15 লাখ টাকার সমান। এছাড়া এমন কোনো ব্যক্তিকে মক্কার কোনো হোটেল, স্থানীয় বাসিন্দা বা পরিবহন সংস্থা থাকা ও চলাচলের সুযোগ করে দিলে তাদের জন্য থাকছে একই সাজার বিধান। প্রবাসীদের জন্যও কড়াকড়ি আরোপ করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুমোদন ছাড়া হজ করতে গিয়ে প্রথমবার ধরা পড়লে 6 মাসের কারাদণ্ড শেষে নিজ দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। এমনকি পরবর্তীতে 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না সাজা ভোগকারী প্রবাসী। এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনের হজের কোটা রয়েছে, আর পাকিস্তান থেকে 1,79,210 জন। তবে ভারতীয়দের বেসরকারি হজের কোটা 80% কমিয়েছে সৌদি আরব, যার কারণে দেশটির বেসরকারি ট্যুর অপারেটরদের আওতায় নিবন্ধিত প্রায় 52,000 মুসল্লির হজযাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। ইসলামের বিধান অনুযায়ী শারীরিক ও মানসিক সুস্থতা এবং আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষের উপর জীবনে একবার হজ করা ফরজ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইতিহাসে প্রথমবার কানাডার ফেডারেল নির্বাচনে একমাত্র বাংলাদেশি প্রার্থী ডাক্তার নুরুল্লাহ তরুণ। টরন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা স্কারবোরো থেকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির হয়ে লড়ছেন তিনি। তার বিপক্ষে আছেন লিবারেল পার্টির প্রার্থী প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। জয় সহজ নয় উল্লেখ করে শেষ মুহূর্ত পর্যন্ত ডাক্তার তরুণের পক্ষে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি ভোটাররা। কানাডা থেকে জানাবেন সৈয়দ ইফতেখার। চলতি মাসের শেষেই জানা যাবে কে হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। এরই মধ্যে নির্বাচনী আমেজ তুঙ্গে। এই উৎসব একটু বেশি ছুঁয়েছে
টরন্টোর স্কারবোরো এলাকার বাঙালিদের, কারণ এই এলাকা থেকে এবারের নির্বাচনে প্রার্থী বাংলাদেশি চিকিৎসক ডক্টর নুরুল্লাহ তরুণ। স্কারবোরো সাউথ ওয়েস্ট কনজারভেটিভ পার্টির মনোনয়নে লড়ছেন ডাক্তার তরুণ। নির্বাচনে তিনিই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। কানাডার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি দেশটির ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়ে উচ্ছ্বসিত কমিউনিটির মানুষ। যে ড্রিমটা আমি এক্সপ্রেস করছি আমার অ্যাক্টিভিটি দিয়ে, ইট রেজোনেট টু ইউ, সো আই এম সো হ্যাপি যে আসলে আমার যে পথটা শুরু হয়েছিল আই এম হ্যাপি। সো নাও আমি ভার্বালি অ্যাজ স্ট্রং অ্যাজ পসিবল, আই নিড ইউর হেল্প, আই নিড আওয়ার অল কমিউনিটি হেল্প। ডাক্তার তরুণের জন্ম খুলনায়। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেন। কানাডায় আসার আগ পর্যন্ত কর্মরত ছিলেন ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে। কানাডার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি নেন। ডাক্তার তরুণ কানাডার টরন্টোতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছেন। চিকিৎসা সেবায় ইতোমধ্যে তিনি টরন্টোর কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্লিজ কানেক্ট মি সাম গ্রুপ যে তরুণ এখানে যাও। তার বিপক্ষে লিবারেল পার্টি থেকে লড়ছেন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। আগামী 28 এপ্রিল ভোট গ্রহণ। ডাকযোগে আগাম ভোট শুরু হতে যাচ্ছে 20 এপ্রিল থেকে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার প্রচারণা। ভোটাররা কোন প্রার্থীকে ভোট দেওয়া যায় সেটি বিবেচনা করছেন। এক্ষেত্রে জনপ্রিয়তার পাশাপাশি তিনি কোন দল থেকে দাঁড়িয়েছেন সেটিও বিবেচ্য বলছেন তারা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে পারস্য উপসাগরীয় দেশগুলো অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত এই সমস্ত দেশগুলো নীরবতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে এতে মোটেও অবাক নন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গাজা সংকট ও ফিলিস্তিনিদের মুক্তির প্রশ্নে বরাবরই এই দেশগুলো নিশ্চুপ ভূমিকা পালন করে আসছে। উল্টো তেল আবিবের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে তারা। মূলত দখলদার ইসরায়েলের যুদ্ধের মেশিনকে সচল রেখেছে এই পারস্য উপসাগরীয় দেশগুলোই। শুধু তাই নয়, পরোক্ষভাবে গাজায় গণহত্যা চালাতেও সহযোগিতা করেছে তারা। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। Tremendously helpful in the Middle East. If we didn't have Saudi Arabia, we wouldn't have a big base. We wouldn't have any reason, probably. I mean, if you look at Israel, Israel would be in big trouble. 2018 সালে ক্ষমতায় এসে একবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন সৌদি আরবকে ছাড়া কঠিন সমস্যায় পড়ে যাবে ইসরায়েল। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন আরব নেতারা ইসরায়েলকে শত্রু হিসেবে নয়, মিত্র হিসেবে দেখে। তারা চায় হামাসকে যেন পরাজিত করে ইসরায়েল। কিন্তু গাজায় মধ্যযুগীয় বর্বরতা চালানোর মতো এত আত্মবিশ্বাস ইসরায়েল পেল কোথা থেকে? এশিয়া ভিত্তিক অনলাইন নিউজ ম্যাগাজিন দ্য ক্র্যাডেলে উঠে এসেছে নেপথ্যের সব তথ্য। বহু বছর ধরে পারস্য উপসাগরীয় দেশগুলো প্রত্যক্ষভাবে মদদ না দিলেও পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইন জোর দেয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডে। সৌদি আরব আর কাতারের ভূমিকাও দৃশ্যমান ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতায়। অবিশ্বাস্য হলেও সত্যি প্রতিবেদনে উল্লেখ করা হয় পরোক্ষভাবে ইসরায়েলের যুদ্ধের মেশিন সচল রেখেছে পারস্য উপসাগরীয় দেশগুলোই। ফিলিস্তিনের জন্য আরব বিশ্বের বাঁধ ভাঙা সমর্থন আর ইসরায়েলি পণ্য বয়কটের ডাকের মধ্যে পারস্য উপসাগর আর ইসরায়েলের মধ্যে বাণিজ্য বেড়েছে কয়েক গুণ। বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার সংযুক্ত আরব আমিরাত। গাজায় যুদ্ধের 10 মাসে তেল আবিবের সঙ্গে 950% পর্যন্ত বেড়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য। বয়কটের মধ্যেই আরব দেশগুলোর পণ্য যাচ্ছে ইসরায়েলে। দখলদার ইসরায়েলে প্লাস্টিক পণ্য পাঠাচ্ছে কাতার। অবরুদ্ধ পশ্চিম তীরে তৈরি পণ্য স্বীকৃতি দিয়েছে বাহরাইন। ইসরায়েলের স্থাপনা আরও বাড়ছে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগে। ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাতা জারেড কুশনারের ফার্ম অ্যাফিনিটি পার্টনার্সে বিনিয়োগ করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর কাতার, যেই অর্থ যাচ্ছে ফিনিক্স হোল্ডিংসে। এই প্রতিষ্ঠান ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি স্থাপনা নির্মাণে অবকাঠামো প্রতিষ্ঠানগুলোতে অর্থ বিনিয়োগ করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইয়েমেন যখন লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট কার্গোগুলোতে হামলা করছিল, তেল আবিবের খাদ্য আমদানি 70% পর্যন্ত কমে যায়। সে সময় পারস্য উপসাগরীয় দেশগুলোই মধ্যস্থতায় উঠে পড়ে লাগে। সংযুক্ত আরব আমিরাত একটি করিডোর তৈরি করে সৌদি আরব জর্ডান হয়ে দুবাই থেকে তেল আবিব পর্যন্ত। বাহরাইন দেশের বন্দরগুলোকে বিকল্প শিপিং হাব হিসেবে ব্যবহার করে যেন ইসরায়েলি পণ্য আসতে পারে।
এ তো গেল আমদানি রপ্তানি। সামরিক খাতেও ইসরায়েলকে সহযোগিতায় কোনো দিক থেকে পিছিয়ে নেই পার্সিয়ান গালফের দেশগুলো। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দখলদার ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। আরব আমিরাত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান ইসরায়েলে রপ্তানি করেছে $1,71,00,000 সমরাস্ত্র, যা দিয়ে গাজায় হামলা হয়েছে। বিশ্বাসঘাতকতার রয়েছে আরও চিত্র। আরব আমিরাতের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইডিজিইর সঙ্গে ইসরায়েলি প্রতিষ্ঠান রাফায়েল আর ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির সামরিক চুক্তিও হয়েছে। আবুধাবি ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বায়ে সিস্টেমস আর থার্ড আই সিস্টেমসকে স্বাগত জানিয়েছে সামরিক প্রদর্শনীতে। প্রত্যক্ষভাবে স্বাভাবিক না থাকলেও ইসরায়েলের সঙ্গে সামরিক সখ্যতা রয়েছে সৌদি আরবেরও। মার্কিন ইলবিট সিস্টেমস থেকে ইসরায়েলের তৈরি মিসাইল কিনছে সৌদি আরব। ইসরায়েলের সমরাস্ত্র সরবরাহ নিশ্চিত করতেও কাজ করছে পারস্য উপসাগরীয় দেশগুলো। ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের হাজার হাজার মিসাইল, বোমা আর আয়রন ডোম গালফের আকাশসীমা ও ঘাঁটিগুলো ব্যবহার করছে। এছাড়াও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বিরুদ্ধে ইসরায়েলি সেনা সদস্যদের অবসর সময় কাটানোর জন্য নানা ধরনের সেবা দেওয়ার অভিযোগ রয়েছে। পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে বরাবরই অংশগ্রহণ ছিল পারস্য উপসাগরীয় দেশগুলোর, যেই সংঘাতে চরম বর্বরতার শিকার হচ্ছে ফিলিস্তিনের লাখ লাখ মানুষ। এই পারস্য উপসাগরীয় দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান আর বাহরাইন। তবে ইরান আর ইরাক পারস্য উপসাগরীয় সীমান্তে থাকলেও গালফ কর্পোরেশন কাউন্সিলের সদস্য নয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করব এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। গণহত্যায় অভিযুক্ত 187 পুলিশ সদস্য পলাতক। মামলার পর লাপাত্তা আরো 20 কর্মকর্তা। 7 মাসেও অবস্থান চিহ্নিত না হওয়ায় নাশকতার শঙ্কা। সরকারি চাকরি আইন যেটি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জমির উদ্দিন সরকার। গরু মহিষ লুট ও অপহরণ আতঙ্ক সিরাজগঞ্জের চরাঞ্চলে। দুর্গম বিধায় নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার করেছে পুলিশ। পিস মুরাদা বান্ধেছিলাম, বান্ধা গরু বাছুর নিয়ে গেছে। রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয় না। এবং বিশ্বকাপ থেকে মাত্র 1 ম্যাচ দূরে নারী ক্রিকেট দল। বাছাই পর্বে আজ শক্ত প্রতিপক্ষ উইন্ডিজের বিপক্ষে জিতলেই খেলা নিশ্চিত। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।